মানুষের সহজাত সংস্কারগুলোকে ঋষিরা 10 ভাগে ভাগ করেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন? দশবিধ সংস্কার আর্য আচার কেন জানিস? জন্মগত সংস্কারে তোষণ পোষণ অতিই মানিস। ঠাকুর অনুকূলচন্দ্রের কথা যে দশবিধ সংস্কার আর্য আচার কেন জানিস? জন্মগত সংস্কারে তোষণ পোষণ অতিই মানিস। অনুশ্রুতির ভেতরে ঠাকুরের বলা আছে এই 10টা সংস্কার আমরা আজকে সুন্দরভাবে জানব। আশা করি পুরোটার সময় আপনারা আমার সঙ্গেই থাকবেন। প্রথমেই হচ্ছে গর্ভাধান, তারপর পুংসেবন, 3 নম্বর হচ্ছে সীমান্তয়ন, 4 নম্বরটা হচ্ছে জাতকর্ম, 5 নম্বর ধাপটা হচ্ছে নামকরণ, 6 নম্বরটা হচ্ছে নিষ্ক্রামণ, তারপর অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন এবং বিবাহ। এই দশবিধ সংস্কার প্রথমে আমরা গর্ভাধান সম্পর্কে জানার চেষ্টা করব। এই সংস্কারের অর্থ গর্ভে সন্তান ধারণ করা। গর্ভের সন্তান ভালো মন্দ নির্ভর করে সুবিবাহ ও দম্পতির পরস্পরের প্রীতিপূর্ণ ব্যবহারের উপর। একটা দেবতাকে আহ্বান করতে হলে মা বাবাকে তাদের শরীর মন তৈরি করতে হয়। জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধ আত্মার আগমনও হয় না। চৈতন্যদেবকে পাওয়ার আগে, রামকৃষ্ণদেবকে পাওয়ার আগে তাদের মা বাবার কত সাধনা করতে হয়েছিল। এই ব্যাপারে মায়ের দায়িত্বই বেশি। স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলেই দেবতার মতো সন্তান পাবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। আহজানমান্দা একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, স্বাভাবিক জন্ম হলে বাবার থেকে ছেলে বেশি বুদ্ধিমান হয়। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলছেন, তা হয়, আর এই লক্ষণ দেখেই বোঝা যায় সেখানে স্বাভাবিক প্রজনন চলছে। কার কাছে যেন ডারউইনের একটা এক্সপেরিমেন্টের পরীক্ষা গল্প শুনেছিলাম। একজনের 2 বউ, এক বউয়ের ছেলেপিলে সাধু আর এক বউয়ের ছেলেপিলে মাতাল জোচ্চর। এবার আমরা পুং সেবনটা জানব। পুং শুয়েতে অনেন, অর্থাৎ যাহাতে উত্তম পুত্র সন্তান লাভ করা যেতে পারে। পুত্র সন্তান বংশের ধারা বজায় রাখে, তাই পুত্র সন্তান প্রত্যেক দম্পতি কামনা করে। অনেক দম্পতি পুত্র সন্তান হতে বঞ্চিত হয়। এই পুত্র সন্তান লাভের সঠিক কিছু প্রসেস আছে, সেগুলো অন্য কোনো এক ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জানলাম গর্ভাধান, গর্ভে কিভাবে সন্তানকে আনতে হয়। তারপর আমরা জানছি পুং সেবন, অর্থাৎ পুং শুয়েতে অনেন, একজন ভালো উত্তম পুত্র সন্তান কিভাবে লাভ করা যায় সেটি হচ্ছে এই পুং সেবন। তারপর আছে সীমান্তয়ন। স্ত্রীর গর্ভধারণের পর 6 বা 8 মাসের মধ্যেই এই সংস্কার করা হয়। সীমান্ত মানে সিঁথি ঊর্ধ্বে নেওয়া বা তুলে দেওয়া। এই সময় স্ত্রীরা সিন্দুর পরে না এবং স্বামী গমনও একেবারে পুরোপুরি বন্ধ। এই সময় বেশি পরিমাণ ইষ্টনিষ্ঠ হয়ে চলতে হয়। এই যে সীমান্তয়ন, অর্থাৎ এই সীমান্তনটা হচ্ছে এই সিঁধি ঊর্ধ্বে তুলে দেওয়া এবং সিঁদুর ওই সময় পড়তে হয় না মায়েদের, এবং স্বামী গমনও নিষিদ্ধ। ওই সময়টা একমাত্র ভগবানের নাম ধ্যান, ভগবানের চিন্তায় তাদের থাকতে হবে। এটি হচ্ছে সীমান্তয়ন। গর্ভ অবস্থা শিশুর শিক্ষা গর্ভ হতেই শুরু হয়, তাই এই সময় মায়েদের সতর্ক হয়ে চলতে হয়। সহজপাচ্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন। গর্ভের সন্তান বড় হতে থাকে, সঙ্গত কারণে শরীরে খাদ্যর চাহিদা বাড়তে থাকে। এই সময়ে সার্বক্ষণিকভাবে এই বিষয়গুলো মায়েদের করতে হয়। এটি হচ্ছে সীমান্তয়ন। তারপরে ধাপটা হচ্ছে জাতকর্ম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সংস্কার করণীয়। এই সংস্কারের কাজ হলো সন্তান ভূমিষ্ঠ হলে
পিতা প্রথমে ঘি, মধু ও স্বর্ণ সংযোগে নবজাতকের জিহবায় লাগাবেন। এই দ্রব্যগুলোর ব্যবহারের কারণ আমরা একটু জেনে আসি। এই জাতকর্ম অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই এই জাতকর্ম যে সংস্কার, এটা কে করবে? পিতা করবে। এই জাতকর্ম সংস্কার করতে হলে 3টা জিনিসের প্রয়োজন হয়, একটা ঘি, মধু এবং স্বর্ণ। কেন বা লাগে, কেন ব্যবহার করা হয়, তা আমরা একটু জেনে আসি। প্রথমে হচ্ছে স্বর্ণ। স্বর্ণে হচ্ছে আয়ু বৃদ্ধি, প্রস্রাব পরিষ্কার ও রক্তের যে ঊর্ধ্বগতি রোধ করে। ঘি দ্বারা জীবনী শক্তি বৃদ্ধি ও বাহ্যিক যে পরিষ্কার, এই সমাধান আমরা পেয়ে থাকি। মধু দ্বারা পিত্তকোষের ক্রিয়া বর্ধিত, মুখের লালা ও কফ নিয়ন্ত্রণ করে। 5 নম্বর ধাপটা হচ্ছে নামকরণ। নবজাতকের 1 বছরের মধ্যে শাস্ত্রমতে এই সংস্কার করা হয়। অর্থ সঙ্গতি রেখে পিতৃপুরুষের নামের সাথে যোগ থাকে এমনভাবে নাম রাখাই বিধি। কেষ্টদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে একদিন বলছে, ঠাকুর, সন্তানের নাম রাখতে হলে আপনি 4 থেকে 5 পুরুষের নাম চান কেন? ঠাকুর তার প্রশ্নের উত্তরে কি বলেছিল? ঠাকুর বলেছিল, মিলায়ে দেখি ওই 4 পুরুষের নামের মধ্যে একটা সার্থক সঙ্গতি খুঁজে তাই এই নাম দিই। অর্থাৎ মিলায়ে দেখি ওই 4 পুরুষের নামের মধ্যে একটা সার্থক সঙ্গতি খুঁজে তাই দিই। সুশীলা মা ঠাকুরকে একবার জিজ্ঞাসা করছে, মেয়েদের নামকরণের বেলায় তার পূর্ববর্তী পুরুষের নাম জিজ্ঞাসা করেন না কেন? শ্রী ঠাকুর, ছেলের বেলায় লাগে, কারণ তার ভিতর দিয়ে তার বংশ রক্ষা হবে কিনা। আর মেয়ে তো পরের ঘরের জন্যে, সে বাবার বংশ রক্ষা করে না। এটি হচ্ছে নামকরণের বিষয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 বছরের ভেতরেই এই নামকরণের কাজ সেরে ফেলতে হয়। নিষ্ক্রমণ। নির প্লাস ক্রমণ, নিষ্ক্রমণ। এই নিষ্ক্রমণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে বহির্গমন। জাতককে 4র্থ মাসে গৃহ হতে বাহিরের আবহাওয়ায় নেওয়া হয়। জাতকের শারীরিক অবস্থা বুঝে সূতিকা গৃহ হতে বাসগৃহে পারিপার্শ্বিক জলবায়ুতে আনা হয়। সাধারণ মানুষও ঋতু পরিবর্তন হলে শরীরের উপর প্রতিক্রিয়া দেখা দেয়, অনেক সময় অসুস্থ হতে পারে। তেমনি এক দেশের আবহাওয়া হতে মানুষ অন্য দেশের পরিবর্তিত জলবায়ুতে গেলে নিয়ন্ত্রণ করতে হয়। তাই এই যে নিষ্ক্রমণ অর্থাৎ বহির্গমন, অন্নপ্রাশন ছেলের 6 অথবা 8 মাসে করতে হয়, মেয়েদের ক্ষেত্রে 5ম অথবা 7ম। এটা এমনভাবে করতে হয় যেমন মিষ্টান্ন তৈরি করে তা ঠাকুর দেবতাকে নৈবেদ্য হিসাবে ভোগ দিয়ে ওই প্রসাদ ব্রাহ্মণের মাধ্যমে জাতকের মুখে প্রথম প্রদান করা হয়। পর্যায়ক্রমে পিতামাতা গুরুজনেরা প্রসাদ দেয় জাতকের মুখে। চূড়াকরণ। চূড়াকরণ, চূড়া মানে প্রেরণ করা, গুরুর কাছে পাঠানো হয়। গুরু গৃহে অর্থাৎ আশ্রমে, শিক্ষালয়ে গিয়ে আগে দীক্ষা নিয়ে তারপর ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হয়। তাই ঠাকুরের এই জায়গায় একটা বাণী আছে যে, দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর অনাপার। পরমপিতার বাণী, অনুশ্রুতিতে এই বাণীটা পাওয়া যায় যে চূড়া মানে প্রেরণ করা, গুরুর কাছে পাঠানো হয়। আগে এই শিক্ষাগুলো দেওয়া হতো। উপনয়ন। নয়ন অর্থ চক্ষু, উপ অর্থ প্রায়। চক্ষু অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা মানুষ জ্ঞান লাভ করে। যে সংস্কার বা বিশেষ কর্মের মাধ্যমে অনেকটাই জ্ঞানের দরজা উন্মোচন করে, তাকে উপনয়ন ব্রত বলা হয়। যেমন এই উপনয়ন নেওয়ার সময় যারা বিপ্র সন্তানের 8 থেকে 15 বছরের মধ্যে দিতে হয়। যারা ক্ষত্রিয় তাদের সীমাবদ্ধতা 22 বছর, এবং যারা বৈশ্য আছে তাদের
সময়টা 24 বছরের ভেতরেই এই উপনয়ন নিতে হয়। এই সঠিক টাইমে যদি উপনয়ন নেওয়া সম্ভব না হয় তাহলে প্রায়শ্চিত্ত করতে হয়। তারপরে যেমন যারা বিপ্র তারা কি ব্যবহার করবে? সাদা তুলার পৈতা। যারা ক্ষত্রিয় আছে তারা হচ্ছে লাল সনের পৈতা, আর যারা বৈশ্য আছে তারা হচ্ছে হলুদ মেষ লোমের পৈতা, আর যারা শূদ্র তাদের কোনো পৈতা আপাতত নাই। এই যে 4টা বর্ণের ভিতরে প্রথম 3 বর্ণের পৈতা আছে, সাদা, তারপর লাল, তারপর হলুদ। এগুলো দেখে কিন্তু বোঝা যায় যে কে কোন বর্ণের। বিবাহ শব্দের অর্থ হলো স্বামী স্ত্রীর সুখ দুঃখ পরস্পর সয়ে বয়ে চলা, জীবন ও বৃদ্ধির দিকে বহন করা। নারী চাই পুরুষকে উদ্বোধন করতে, পুরুষ চাই নারীকে সর্বতভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপুষ্ট করতে। সেজন্যই বিবাহ উভয়কে বহন করবে। এটি হচ্ছে বিবাহের যে বিষয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে দশবীর্য সংস্কার, গর্ভাধান, পুংসবন, সীমান্তায়ন, জাতকর্ম, নামকরণ, চূড়াকরণ, এই যে একটা স্টেপ বাই স্টেপ এই সংস্কার আমরা ঠিকঠাকভাবে যদি করতে পারি তাহলেই এই দশবীর সংস্কারের পরিপূর্ণতা আসে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।